আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদ। পুরো সংবাদ আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। দেশের ৭২% মানুষ ঘুষ ছাড়া সেবা পান না। ঘুষ গ্রহণের শীর্ষে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। অপর ৩ সংস্থা হলো পাসপোর্ট, বিআরটিএ ও বিচারিক সেবা। সকালে রাজধানীর টিআইবি কার্যালয়ে দুর্নীতি ও ঘুষের উপর করা জরিপের তথ্য প্রকাশে এসব জানান সংস্থাটির প্রধান নির্বাহী ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ২০২১ সালে সেবা নিতে গিয়ে ঘুষ দিতে হয়েছে ১০,৮৩০ কোটি টাকা। আরও জানাচ্ছেন এয়ার বাদল। প্রকাশ্যে ঘুষ নেয়ার এমন চিত্রই আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মান ডুবিয়েছে টিআইবির প্রতিবেদনে। এ কারণে জরিপে ঘুষ দুর্নীতির তালিকায় শীর্ষে রয়েছে সংস্থাটি। পুলিশ, ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ, র্যাব, আনসার, ডিবি, ডিটেক্ট ব্রাঞ্চ, স্পেশাল ব্রাঞ্চ, সিআইডি, এই খাতগুলোকে, এই বিভাগগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঘুষ গ্রহণে শীর্ষে থাকা অন্য সংস্থাগুলো হলো পাসপোর্ট, বিআরটিএ, বিচারিক সেবা, সরকারি স্বাস্থ্য সেবা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, ভূমি সেবা, সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুৎ, জলবায়ু পরিবর্তন, কৃষি, বীমা, এনজিও, গ্যাস, ব্যাংকিং, ট্যাক্স ও কাস্টমস এবং ১৭তম স্থানে অন্যান্য সেবা খাতকে দেখানো হয়েছে। সর্বোচ্চ দুর্নীতি খাতসমূহ যেটা আপনারা দেখেছেন হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা, পাসপোর্ট সেবা, বিআরটিএ সেবা, বিচারিক সেবা, ভূমি খাত, স্বাস্থ্য এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান। এই কয়টি খাত সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত বলে আমরা চিহ্নিত করতে পেরেছি, অথবা চিহ্নিত হয়েছে জরিপে। কিন্তু গড় ঘুষের পরিমাণ কিন্তু বেড়েছে এবং যার ফলে যেটা আমরা দেখতে পেয়েছি, এটি বেড়ে ৬,৬৪০ টাকা খানা প্রতি বছরে হয়েছে, যেটা আগে ছিল ৫,৯৩০ টাকা। ফলে জাতীয়ভাবে প্রাক্কলিত যে ঘুষের হার, ঘুষের পরিমাণ, সেটাও কিন্তু বেড়েছে ১৩৩.২ কোটি টাকা বেড়ে, যেটা ১০,৮৩০ কোটি টাকা হয়েছে, যেটি প্রকারান্তরে পদ্মা সেতুর যে মোট ব্যয় তার ১/৩ মতো। কাজে এটি শুধুমাত্র সেবা পর্যায়ে, যেটাকে পেটি করাপশন বলা হয়। বিগত বছরগুলোর তুলনায় সবচেয়ে বেশি ঘুষ দুর্নীতি হয়েছে ২০২১ সালে। সবচেয়ে বেশি ঘুষ দিতে হয়েছে নারীদের, ৭২.৪%। এ তুলনায় পুরুষের হার ৭০.৭%। ৭২.১% ক্ষেত্রে মূল কারণ দেখানো হয়েছে ঘুষ ছাড়া সেবা পাওয়া যায় না। এখানে দুর্নীতি বলতে যা বোঝায় সেটি ঘুষ, এবং তার পাশাপাশি যে বিষয়গুলো রয়েছে, আমি রিপিট করছি, জোরপূর্বক অর্থ আদায়, আত্মস্বার্থের বিষয়টি আছে, প্রতারণার বিষয়টি হচ্ছে, তার দায়িত্ব অবহেলার বিষয় আছে, স্বজনপ্রীতি এবং প্রভাব বিস্তার, সব কিছু মিলিয়ে দুর্নীতি সংজ্ঞান করা হয়েছে। উদ্বেগজনক হারে ঘুষ দুর্নীতি বাড়ায় ১০টি সুপারিশ তুলে ধরে বলা হয়, অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করা গেলে এমন পরিস্থিতি কমানো সম্ভব। ধরে নিচ্ছেন যে আমি দুর্নীতি করে পার পেয়ে যাব, এইটা সর্বেসর্বা বলবো না, দুর্নীতি করলে পার পেয়ে পাওয়া যায়, এই যে ধারণা, এটার উপর ভিত্তি করে মোটামুটি। এআর বাদল, আরটিভি, ঢাকা। বিকল্প উৎস থেকে জ্বালানি তেল আনতে বাধা নেই। যুক্তরাষ্ট্র সফর শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা তৌফিক এলাহি চৌধুরী বলেন, তেল আমদানিতে যুক্তরাষ্ট্র কোনো নিষেধাজ্ঞা দেয়নি। তিনি বলেন, তেলের দাম ৫ টাকা না কমানোই ভালো হতো, কারণ বিশ্ববাজারে তেলের দাম বাড়বে কিনা তা কেউ জানে না। শরীয়ত খানের রিপোর্ট। রেকর্ড পরিমাণ দাম বাড়ানোর পর সোমবার জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা কমায় সরকার, যা নিয়ে অসন্তুষ্ট ভোক্তা আর অর্থনীতিবিদরা বলছেন এর সুফল পাবে না সাধারণ মানুষ। সংবাদ সম্মেলনে এসে উল্টো দাম না কমানোর পক্ষেই মত দিলেন তৌফিক ইলাহি চৌধুরী। বাড়ায় রাখা ভালোই ছিল, কারণ ভবিষ্যতে কী হবে আপনি জানেন না। এই যে ৫ টাকার ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হলো, এটা একটা সমকালীন তথ্যের উপরে। এই ৫ টাকা যে ভর্তুকি দিতে হচ্ছে সরকারের, তাকে যেহেতু বলা হয়েছিল যে ট্যাক্স কমলে আমরা সমন্বয় করব বা দাম মূল্যে আমরা সমন্বয় করব, সেই ভিত্তিতে ৫ টাকা কমানো হয়েছে। কিন্তু আপনি এই দাম, কি দাম থাকবে বাজারে, এটি এনিবডিজ গেস। দাম বাড়ানোর সাথে আইএফএম এর চাপের কোনো সম্পর্ক ছিল না বলেও দাবি করেন তিনি। রাশিয়া থেকে তেল আমদানি প্রসঙ্গে জ্বালানি উপদেষ্টা বলেন, তেল, খাদ্য ও সার আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নেই। আন্ডার সেক্রেটারি জোসেফ ফার্নান্দেজ উনি বললেন যে তেল, ফার্টিলাইজার এবং ফুডের উপর কোনো স্যাংশন নাই। আমি তো সেখান থেকে ধরবো জিনিসটা, যে যদি স্যাংশন না থাকে তাহলে আমি অন্য সূত্র, আমি শুধু রাশিয়াকে বলবো, অন্য কোনো সূত্র থেকে যদি আমরা আনতে চাই, আমি মনে করি এটা আমরা আনতে পারি, এবং আমার মনে হয় সরকারও এটা পরীক্ষা করে দেখতেছেন।
এদিকে বিদ্যুৎ উৎপাদনে ক্যাপাসিটি পেমেন্ট প্রসঙ্গে উপদেষ্টা জানান, সারা বিশ্বেই ক্যাপাসিটি পেমেন্ট নির্ধারণ করা আছে। যে সময়ে কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনা হয় না, সেই সময়ের খরচ মেটাতেই ক্যাপাসিটি পেমেন্ট দেয়া হয়। পৃথিবীর সব জায়গায় ক্যাপাসিটি চার্জ আছে, কারণ পৃথিবীর সব জায়গায় আপনার বিদ্যুৎ সিস্টেমে রিডান্ডেন্সি আছে। শরীয়ত খান, RTV, ঢাকা। জ্বালানি তেলের দাম কমায় ডিজেল চালিত বাস ও মিনি বাসের ভাড়া প্রতি কিলোমিটারে 5 পয়সা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেলে বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে বাস মালিকদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে 2 টাকা 15 পয়সা এবং মহানগরে 2 টাকা 45 পয়সা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে এটি কার্যকর হবে। এর আগে গেল 6 আগস্ট জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে মহানগরে বাস মিনি বাসে প্রতি কিলোমিটারে 35 পয়সা ভাড়া বাড়ায় বিআরটিএ, আর দূরপাল্লায় বাড়ানো হয় 40 পয়সা। সবার হাতে থাকা অতিরিক্ত ডলার বিক্রি করে দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে কোনো ব্যক্তি বিদেশ থেকে সঙ্গে আনা সর্বোচ্চ $10,000 নিজের কাছে বা অননুমোদিত ব্যাংক হিসেবে জমা রাখতে পারবেন। অতিরিক্ত বৈদেশিক মুদ্রা দেশে আসার 1 মাসের মধ্যে ব্যাংক বা লাইসেন্সধারী যে কোনো মানি চেঞ্জারে বিক্রি বাংলাদেশি নাগরিকদের জন্য বাধ্যতামূলক। অতিরিক্ত ডলার রাখা ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1947-এর আওতায় দণ্ডনীয় অপরাধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কুমিল্লা ও সাভারে বিএনপির বিক্ষোভ কেন্দ্র করে সংঘর্ষে 8 পুলিশ সদস্য সহ 30 জন আহত হয়েছে। এদিকে আন্দোলনের মাধ্যমে সরকার পতনের হুঁশিয়ারি দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য অনৈতিক ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। অন্যদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কাপুরুষের দল, তাদের রাজনীতি করার অধিকার নেই। রিপোর্ট করছেন জাহিদ রহমান। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী যুবদলের দোয়া মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে কটূক্তি করেছেন অনির্বাচিত সরকার প্রধান। খালেদা জিয়া তার যে চিকিৎসকরা আছে তারা খুব পরিষ্কার করে বলেছেন, বিশেষায়িত হাসপাতালে কেন্দ্রে তার চিকিৎসা হওয়া দরকার। কিন্তু দুর্ভাগ্য এই দেশে, এই জাতি, যেমন একজন অনির্বাচিত অবৈধ প্রধানমন্ত্রী বসে আছেন যার মধ্যে ন্যূনতম রাজনৈতিক শিষ্টাচার পর্যন্ত নেই। তিনি দেশাত্মী এবং খালেদা জিয়া সম্পর্কে গতকাল যে সমস্ত উক্তি করেছেন, আমরা ভাবতে পারি না, কল্পনা করতে পারি না যে প্রধানমন্ত্রীর যে একটা অবৈধভাবে বসে থাকলেও এই ধরনের উক্তি কেউ করতে পারে। এদিকে বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয়ে কৃষক লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাহস থাকলে জনপ্রিয়তা যাচাইয়ে বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান। ভয়কে যারা জয় করতে জানে না তারা কাপুরুষ, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। এরা কাপুরুষ, কাপুরুষের আবার রাজনীতি কিসে? জাহিদ রহমান, RTV, ঢাকা। শিক্ষাঙ্গনের শিক্ষার পরিবেশ যাতে ঠিক থাকে সেজন্য ছাত্রলীগকে সতর্ক করলেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে নির্দেশনা দিলেন, কেবলমাত্র দল বাড়াতে যাকে তাকে যেন সংগঠনে জায়গা দেওয়া না হয়। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতার আদর্শ নিয়ে আগামীর পথে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন সরকার প্রধান। মারুফ রেজা রিপোর্ট। প্রতিবারের মতো এবারও আগস্টের শেষ দিনে জাতীয় শোক দিবসের আলোচনার আয়োজক বাংলাদেশ ছাত্রলীগ। তাতে অংশ নেন কেন্দ্র সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা। ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী শুরুতে বঙ্গবন্ধু আর বঙ্গমাতার আদর্শ, সংগ্রামী জীবন ও ত্যাগের কথা তুলে ধরে ছাত্রলীগকে সেভাবে গড়ে ওঠার পরামর্শ দেন বঙ্গবন্ধু কন্যা। আগামী নেতৃত্ব দিতে চাইলে নিজেকে উপযুক্ত নাগরিক হয়ে ওঠার কথাও জানান তিনি। মন্ত্রিত্ব ছেড়ে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে আওয়ামী লীগকে সংগঠন তৈরি করার দায়িত্ব তিনি হাতে নেন। আমি আমাদের ছাত্র নেতাদের বলবো, এই জায়গাটা তোমরা একটু চিন্তা করবে। তিনি কিন্তু মন্ত্রিত্ব ছেড়ে দিচ্ছেন সংগঠন করার জন্য, যেটা সব থেকে বেশি দরকার। লেখাপড়া শিখতে হবে। আজকে ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন। আমি দক্ষ জনশক্তি চাই। তথ্য প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ, এরই সাথে তাল মিলিয়ে
শিক্ষায় দীক্ষায় উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে, সেইভাবে নিজেদেরকে তৈরি করতে হবে, কারণ দেশ চালাতে গেলে শিক্ষার প্রয়োজন আছে। ছাত্রলীগের সুনাম ধরে রেখে রাজনীতি করার পরামর্শ দেন আওয়ামী লীগ সভানেত্রী, নির্দেশনা দেন দলের শৃঙ্খলা ঠিক রাখার। ছাত্রলীগের সম্পর্কে অনেক অনেক কথা লেখা হয়, এত বড় একটা সংগঠন, তার মধ্যে কিছু কিছু তো আমরা ক্ষমতা আছি বলে অনেকেই ভিতরে ঢুকে যায়, ঢুকে নিজেরাই গোলমাল করে, বদনামটা ছাত্রলীগের উপর পড়ে। এবং ছাত্রলীগকেও সংগঠন করার সময় ওই গ্রুপ বাড়ানোর জন্য এইরকম আলতু ফালতু লোক দলে ঢুকাবে না, তাতে নিজেদের বদনাম, দলের বদনাম, দেশের বদনাম। ভোগ নয়, ছাত্রলীগকে ত্যাগের মানসিকতা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে ত্যাগ স্বীকার করে এগোতে পারলে সঠিক নেতা হিসেবে নিজেকে গড়ে তোলা যায়। কিন্তু গড্ডালিকা প্রবাহের মতো ওই অর্থ সম্পদের পিছনে ছুটলে ওই অর্থ সম্পদেই ভেসে যেতে হয়, নেতৃত্ব দেওয়ার যোগ্যতাও থাকে না, দেশকেও কিছু দেওয়া যায় না, মানুষকেও দেওয়া যায় না। মারফেজা, RTV, ঢাকা। এদিকে বঙ্গবন্ধু হত্যার চক্রান্তকারীদের মুখোশ উন্মোচন করে বিচারের মুখোমুখি করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতে জাতীয় সংসদে এ সম্পর্কিত প্রস্তাবের উপর আলোচনায় কথা বলেন তিনি। এ সময় আইনমন্ত্রী আনিসুল হক ঘোষণা করেন, জড়িতদের খুঁজতে 16 ডিসেম্বরের পর কমিশন গঠন করা হবে। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। আগস্টের শেষ দিনে জাতীয় সংসদের 19তম অধিবেশনে বঙ্গবন্ধুর হত্যাকারীদের প্রতি ঘৃণা প্রকাশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তাদের দোসরদের সকল চক্রান্ত ব্যর্থ করতে আলোচনার জন্য সংসদে প্রস্তাব আনেন র.আ.ম. ওবায়দুল মুক্তাদির। বাঙালির মহত্তম ব্যক্তিত্ব জাতির প্রস্তাবের উপর আলোচনা করেন সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এ সময় বঙ্গবন্ধুকে হত্যার পর সৃষ্ট পরিস্থিতিতে অনেকের সমালোচিত ভূমিকার কথা তুলে ধরে ষড়যন্ত্রের কুশীলবদের চিহ্নিত করার দাবি ওঠে। রাজনীতি করার কোনো অধিকার, যেমন জামাত, মুসলিম লীগ, এদের রাজনীতি করার যুদ্ধ অপরাধী হিসেবে বঙ্গবন্ধু নিষিদ্ধ করে গেছিল, এদেরও রাজনীতি করতে দিয়ে আমরা বঙ্গবন্ধু হত্যার সাথে যারা জড়িত। খন্দকার মোস্তাককে মারার জন্য একটা বড় পরিকল্পনা হয়েছিল। আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান চৌধুরীর কাছে গেলাম যে সব ঠিক আছে, আপনার একজন নেতার তো লাগবে। উনি বলল যে এই কাজ তোমরা করতে যাবা না, কেউ হয় নাই। আলোচনায় অংশ নেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপিকে ক্ষমতা দখলকারী উল্লেখ করে তাদের মুখে গণতন্ত্রের কথা বেমানান বলে মন্তব্য করেন সরকার প্রধান। 75-এর চক্রান্তকারীরা এখনো সক্রিয় বলেও মন্তব্য প্রধানমন্ত্রীর। যেখানে আন্তর্জাতিক সংস্থাগুলি বারবার বলছে যে না, বাংলাদেশ কোনো অর্থনৈতিক ঝুঁকিতে নাই, আর সেখানে আমাদের দেশের কিছু মানুষ অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজকে যেখানে ইউকের ইনফ্লেশন 10-এ উঠে গেছে, আমরা এখনও তো আমাদের সার্বিকভাবে 6.8-এ আমরা আছি, বা ব্যাক টু ব্যাক 7.4, কারণ খাদ্যমূল্য একটু বেশি, কিন্তু ওইটুকু তো আমরা এখনও ধরে রাখতে পারছি। আজকে যখন অন্তত মানুষের ঘরে খাবার আছে, সে ব্যবস্থা করে দিচ্ছি, কারণ মানুষের পাশে দাঁড়ানো এটাই আমাদের কাজ। প্রতিশোধ নেওয়া না, আমি দেশের মানুষের জন্য কাজ করে যাব। কারণ যে মানুষগুলির ভাগ্য ছিনিমিনি খেলা হয়েছে আমার বাবাকে হত্যা করে, সেই মানুষগুলির ভাগ্য পরিবর্তন করা, তাদের একটা সুন্দর জীবন দেওয়া, এটাই আমার লক্ষ্য। অপপ্রচার করে বঙ্গবন্ধুকে অজনপ্রিয় না করতে পেরে খুনিরা তাকে হত্যা করে উল্লেখ করে প্রধানমন্ত্রী এ ষড়যন্ত্রের কুশীলবদের মুখোশ উন্মোচনের দাবি জানান। এই চক্রান্তটা শুধু তো একটা হত্যাকাণ্ডই না, এই চক্রান্তটা আমার রাষ্ট্রের বিরুদ্ধে, এই চক্রান্ত আমার স্বাধীনতার বিরুদ্ধে, এই চক্রান্ত আমাদের আদর্শের বিরুদ্ধে। যে চক্রান্তের পিছনে কারা, বোধহয় সেটাও খুঁজে বের করার সময় এসেছে। অবশ্যই এটা জাতিরও জানা দরকার, বা প্রজন্মের পর প্রজন্মের জানা দরকার, যে চক্রান্তটা আমাদের স্বাধীনতার চেতনাটাকেই ধ্বংস করে দিচ্ছিল, আমার রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করছিল, নিশ্চয়ই সেটা জাতিকে জানতে হবে। সংসদ সদস্যদের দাবির মুখে 16 ডিসেম্বরের পর কমিশন গঠনের ঘোষণা দেন আইনমন্ত্রী আনিসুল হক। মহান সংসদে ঘোষণা দিতে চাচ্ছি যে আগামী 16 ডিসেম্বরের পরে, বিফোর দিস ইয়ার ইজ আউট, আমরা কমিশন অফ এনকোয়ারিজ অ্যাক্টের আন্ডারে একটা কমিশন গঠন করব, এবং সেই কমিশনের দায়িত্ব হবে, মাননীয় স্পিকার, আমি বলতে চাই যে সেই কমিশনের দায়িত্ব হবে
কোনো প্রতিহিংসামূলক নয়, সেই কমিশনের দায়িত্ব হবে কোনো প্রতিশোধের জন্য নয়। মাননীয় স্পিকার, আমার মনে হয় নতুন প্রজন্ম, আমার মনে হয় যে ভবিষ্যৎ প্রজন্ম কাছে আমরা দায়বদ্ধ থাকব। আমরা যদি এই সব বেঈমান যারা বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল তাদেরকে তাদের কাছে চিহ্নিত না করে দিয়ে যাই। যেসব দেশ মানবাধিকারের ছবক দেয় তারাই খুনিদের আশ্রয় দেয় বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। আপাতত বাসায় থেকেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন। তিনি জানান, আপাতত শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ড তাকে বাসায় যাওয়ার অনুমতি দিয়েছে। বিশেষজ্ঞদের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন তিনি। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে দুদিন চিকিৎসা শেষে বুধবার সন্ধ্যায় গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন বেগম খালেদা জিয়া। চট্টগ্রামের বাঁশখালীর দুর্গম পাহাড়ি এলাকায় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব ৭। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জাম সহ কারখানাটির মূল কারিগরকে আটক করা হয়। র‍্যাব জানায়, একটি চক্র দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রি করে আসছিল। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্যচিত্রে অঙ্কন বিশ্বাসের রিপোর্ট। চট্টগ্রামের পাহাড়ি এলাকা বাঁশখালীর নতুন পাড়া এলাকা। মূল সড়ক থেকে অন্তত ১.৫ ঘন্টা পাহাড়ি পথ অতিক্রমের পর পাওয়া যায় একটি টিন শেডের কুঁড়েঘর, যেখানে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রি করে আসছিল একটি চক্র। র‍্যাব ৭-এর অধিনায়ক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জাম ও ১০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটক করা হয় কারখানার মূল কারিগর জাকির হোসেনকে। এর সাথে আমরা মূল কারিগর যে একসময় কাঠের কাজ করত, সেই জাকির উল্লাহ, তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এসব অস্ত্রের গুলি আসতো ভারত থেকে। মাদক ব্যবসায়ী, জলদস্যু ও ডাকাতরা এই চক্রের বড় ক্রেতা বলেও জানান তিনি। বাঁশখালীর যেটা জঙ্গল চাম্বল বলে, সেই এলাকা একটি দুর্গম এলাকা থেকে একটি পাহাড়ের উপরে টিনের ঘর, যেটাকে তারা কারখানা হিসেবে ব্যবহার করত, সেখানে আমরা অভিযান পরিচালনা করে বলা যায় পুরোপুরি প্রস্তুতকৃত অবস্থায় 10টি অস্ত্র, যেটা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, সেটি উদ্ধার করতে সক্ষম হই। দুর্গম অঞ্চলগুলোতে আমরা আরো নজরদারি বৃদ্ধি করছি, যাতে কোনোভাবেই চট্টগ্রামে এইভাবে অস্ত্র তৈরি না হয়। আটক জাকির সহ তার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে র‍্যাব। অঙ্কন বিশ্বাস, RTV। এতিমদের জায়গায় তৈরি কনকর্ডের 18 তলা ভবনটি স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানাকে বুঝিয়ে দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। সকালে রাজধানীর আজিমপুরের সমাজসেবা অধিদপ্তরের পরিচালক ও এতিমখানার প্রশাসক কামরুল ইসলাম চৌধুরীকে ভবন বুঝিয়ে দেন ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম। মমিন হোসেনের রিপোর্টে বিস্তারিত। 2003 সালের 22 জুলাই স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার সভাপতি শামসুন নাহার ও সাধারণ সম্পাদক আহসানুল্লাহ ব্যক্তি স্বার্থে এতিমখানার 40 কাঠা জমি উন্নয়নের জন্য কনকর্ডকে দিয়ে দেন। চুক্তি অনুযায়ী 2012 সালের 18 তলা ভবন নির্মাণ করে কনকর্ড। পুরো বিষয়টি এতিমখানার স্বার্থবিরোধী এবং বেআইনি উল্লেখ করে 2013 সালে এই চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এতিমখানার 4 শিক্ষার্থী। 2015 সালে এই চুক্তিকে অবৈধ বলে রায় দেন উচ্চ আদালত। পাশাপাশি 30 দিনের মধ্যে কনকর্ডকে ভবনটি বুঝিয়ে দিতে বলেন। রায় দিয়েছে এটা বেআইনি, নালেন বয়েট, এবং এটা যারা করেছে তাদেরকে বলছে এটা ফেরত দেওয়ার জন্য এতিমখানায়। এইখানে স্থাপনা যেই করা হয়েছে, স্থাপনা সহ ভিতরে যে প্রপার্টিস রয়েছে, সকল প্রপার্টিস সহ এই প্রতিষ্ঠান পরিচালক, অর্থাৎ এই প্রতিষ্ঠানের পরিচালক যিনি, তার কাছে বুঝিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে মাননীয় আদালত। কিন্তু হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিপ্ত আপিল করেন আবাসন প্রতিষ্ঠানটি। 2018 সালে তাও খারিজ করে দেন সর্বোচ্চ আদালত। রিভিউ করলে আমলে নেননি আপিল বিভাগ। 30 দিনের মধ্যে রায় বাস্তবায়ন না হয় এতিমখানার প্রশাসন ঢাকা জেলা প্রশাসনের কাছে আবেদন করেন। তার প্রেক্ষিতে বুধবার সকালে অভিযান চলে। কনকর্ড গ্রুপ কোনো যোগাযোগ করেনি বা তারা বুঝিয়ে দেওয়ার উদ্যোগ নেয়নি। তো তারপরে আমরা বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে আমরা আবেদন করেছি। আমি যেহেতু এখন প্রশাসকের দায়িত্বে আছি সমাজসেবা অধিদপ্তরের পরিচালক হিসেবে, তো আমরা আবেদনের প্রেক্ষিতে আজকে এটা আসলে বুঝিয়ে দেওয়ার জন্য দিনক্ষণ ধার্য করে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। দীর্ঘ আইনি লড়াইয়ের পর সম্পত্তি ফিরে পেয়ে খুশি এতিমরা। মমিন হোসেন, RTV, ঢাকা।
জাপানের হোন্ডা ফাউন্ডেশনের হোন্ডা ইয়াং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড 2021 জিতেছে বাংলাদেশের 4 শিক্ষার্থী। বিজয়ীরা হলেন বুয়েটের 3 শিক্ষার্থী মোহাম্মদ জাহিন আলম, শামস নাফিসা আলী, মাদেহা সাত্তার খান ও কুয়েটের মোহাম্মদ আহসানুল হক। বিকেলে রাজধানীর এক হোটেলে এই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শিগেরু মাতসুজাকি, ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আইনুন নিশাত, হোন্ডা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইউহো হায়াকা ওয়া সহ সংশ্লিষ্টরা। ভবিষ্যতে এশিয়ার তরুণরা যাতে বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও এগিয়ে যেতে পারে সে লক্ষ্যে এই পুরস্কার দেয় প্রতিষ্ঠানটি। রাতের সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।